ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি 22শে মে একের পর এক ব্রেকিং নিউজ কিন্তু আসছে। তো সেক্ষেত্রে বিগ ব্রেকিং নিউজ এটাও বলা যায়, কারণ 3929 মামলার অর্ডার কপি সেটা কিন্তু আপলোড হলো, অপারেটিভ পোর্শন কিন্তু আপলোড হয়েছে। কী আছে অর্ডার কপিতে বিস্তারিত আমরা দেখবো, বুঝবো এবং জানবো। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে হেডিং থেকে আমরা একটা কনক্লুশনে এসে গেছিলাম যে 3929 সেক্ষেত্রে এই সিটে কিন্তু আর নিয়োগ দিতে চাইছেন না সুপ্রিম কোর্ট। তো গোটা অর্ডার কপিতে কি লিখেছেন, যে অপারেটিভ পোর্শন আমাদের সামনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, সেইটুকু নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা জানি 2014 টেট থেকে দ্বিতীয় দফায় যখন 16,500 নিয়োগ হয়, সেক্ষেত্রে বেশ কিছু 16,500-র মধ্যে একটা 4,000 মতন সিট 3929 সিটটা কিন্তু নিয়োগ হয়নি, যেটার ক্ষেত্রে কিছু অ্যাপিলেন্ট পার্টি তারা হাইকোর্টে দ্বারস্থ হন। সেক্ষেত্রে তারা পিটিশনের ভিত্তিকে একটা অর্ডার করিয়ে নেন এবং ডিভিশন বেঞ্চে ইন জেনারেল একটা অর্ডার হয় এবং পরবর্তী ক্ষেত্রে মামলাটা সুপ্রিম কোর্টের দোরগোড়ায় পৌঁছে এবং সুপ্রিম কোর্টে একাধিক বেঞ্চ ঘুরে তো সেক্ষেত্রে জাস্টিস ঋষিকেশ বাবুর বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং মাত্র 1.5 দিনের শুনানিতে কিন্তু তিনি একটি কনক্লুশনে পৌঁছে যান এবং সেক্ষেত্রে 3929 কিন্তু আর নিয়োগের কোনো অর্ডার তিনি দেননি, বরং এই সিটটাতে বলেছেন যে ওই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের নিয়মের ভিত্তিতে 2020 সালে যে নিয়োগ হয়ে গেছে সেখানে আর কেউ কিন্তু অ্যাপিলেন্টরা কিন্তু আর কেউ চাকরি পাবেন না। তো গোটা অর্ডার কপিতে কী আছে আমরা একটু দেখে নিই। তো অর্ডার কপিতে দেখুন আপনারা যে সিভিল অ্যাপিল নাম্বার 1875-1876 অফ 2024 ক্ষেত্রে দ্য অ্যাপিল স্ট্যান্ড অ্যালাউড ইন দ্য টার্মস অফ দ্য সাইন রিপোর্টেবল জাজমেন্ট দ্য অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট রিডস আন্ডার। অর্থাৎ এখানে 29-30 নম্বর পয়েন্ট ব্যাখ্যা করা আছে। তো 29 নম্বর পয়েন্ট এবং 30 নম্বর পয়েন্টে যে অপারেটিভ পোর্শনে যেগুলো তিনি বলেছেন বিচারপতি ঋষিকেশ স্যার, সেটা আমরা দেখব। ইন লাইট অফ দ্য অ্যাভাব ডিসকাশন, অর্থাৎ এই যে ডিসকাশন যেগুলো আলোচনা হয়েছে আর শুনানির সময় যেগুলো উঠে এসে, দ্য ফলোয়িং কনক্লুশন আর রিচ, অর্থাৎ এই সমস্ত সিদ্ধান্তে উপনীত হচ্ছে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে 1 নম্বর কি বলা আছে, the manner of shortlisting candidate for appointment as suggested by the division bench in the impugned judgment in inconsistence with the procedure laid down under Rule 8 of the Recruitment Rules 2016 and those cannot be sustained। অর্থাৎ এই যে কথাটা বলা আছে রুল নাম্বার 8-এ, অর্থাৎ 2016 প্রাইমারি রুলসের যে গেজেটে যেগুলো উল্লেখ করা ছিল সেই রুল মোতাবেক 2020 সালে নিয়োগটা হয়েছিল। তো সেক্ষেত্রে রুল 8টাকে ভায়োলেশন করছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার বলে দ্য ম্যানার অফ দ্য শর্টলিস্টিং ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ, অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে অর্ডারের উপর বেস করে, অর্থাৎ শুধুমাত্র টেটের উপর ভিত্তি করে যে নিয়োগের পদ্ধতি করতে বলেছিলেন জাস্টিস তালুকদার স্যারের বেঞ্চ, সেইটাকে কিন্তু কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট খারিজ করে দিচ্ছে এবং বলছেন যে রুল 8 মোতাবেক নিয়োগ করতে হতো, সেক্ষেত্রে যে প্রসিডিওর করেছেন সেটাকে লেট ডাউন করা হচ্ছে, অর্থাৎ সেটাকে বাতিল করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হতে পারে না। তো সেই ক্ষেত্রে তিনি প্রথম পয়েন্টে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে তিনি কিন্তু সাস্টেইন করে দিলেন এবং সেক্ষেত্রে সেকেন্ড নাম্বার পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ, দ্য প্যানেল অফ দ্য মেরিট লিস্ট অ্যাজ নোটিফাইড অন 15/2/2021 স্টুড এক্সটিংগুইশ আফটার এক্সপায়ারি অফ দ্য ইয়ার অন 15/2/2022, অর্থাৎ 15/2/2021 সালে প্যানেল প্রকাশিত হয়, মেরিট লিস্ট প্রকাশিত হয়। সেক্ষেত্রে তার বৈধতা 15/2/2022 পর্যন্ত থাকে অ্যাজ পার দ্য রুল 12 অফ দ্য রিক্রুটমেন্ট রুলস 2016, অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট মোতাবেক প্যানেলটা বৈধ ছিল, কিন্তু এই একটি বছর সেটা রুল 12 মোতাবেক কিন্তু সেটা করা হয়েছে। দেন পরে কি আছে দেখে নেব। পয়েন্ট নাম্বার 3-এ বলা আছে, নো এক্সটেনশন বাই এনি কম্পিটেন্ট অথরিটি ওয়াজ গ্রান্টেড টু দ্য 15/2/2021 প্যানেল, অর্থাৎ সেক্ষেত্রে কোনো এক্সটেনশন বা বর্ধিতকরণ কিন্তু করা হয়নি কোনো কম্পিটেন্ট অথরিটির দ্বারা। অ্যান্ড দেয়ার ফর নো রিলিফ ক্যান বি গ্রান্টেড টু দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্রোচড দ্য কোর্ট ইন মে 2022, অর্থাৎ সেক্ষেত্রে যেহেতু প্যানেল এক্সপায়ার করে গেছে 15/2/2022 ক্ষেত্রে, সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো পিটিশনার বা অ্যাপিলেন্ট তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারে না মে মাসে 2022 সালের ক্ষেত্রে, লং আফটার দ্য প্যানেল স্টুড এক্সটিংগুইশ। তো সেক্ষেত্রে এই যে একই কথা বললাম যে প্যানেল বৈধতার পরে, মানে 1 বছর যে প্যানেল এক্সটিংগুইশ ছিল তারপরে গিয়ে কোর্টের দ্বারস্থ করা হতে পারে না, অর্থাৎ অ্যাপিলেন্ট পার্টি অর্থাৎ আলী হাসান মন্ডলের 252 জন তারা কোর্টের দ্বারস্থ হতে পারে না মে মাসে 2022 ক্ষেত্রে। 4 নম্বর পয়েন্টে কি লেখা আছে, নো ফার্দার অ্যাপয়েন্টমেন্টস ইজ পারমিসিবল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড অন 23/12/2020 হোয়েন এ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ কমেন্সড, অর্থাৎ এক্ষেত্রে যে নতুন একটা নিয়োগ পদ্ধতি অলরেডি
হয়ে গেছে। তো সেক্ষেত্রে 23/12/2020 সালে কোনো রকম কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট আর এখান থেকে ইস্যু করা যাবে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের ডিরেকশনে বলা আছে পয়েন্ট নাম্বার 4-এ। অর্থাৎ 23/12/2020 সালে যে নোটিফিকেশন 16,500, সেখানে আর কোনো রকম কোনো রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইস্যু করা যাবে না বা পারমিসেবল নয়, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেন চলে আসবো 30 নম্বর পয়েন্টে, মেন পয়েন্ট নাম্বার 30। তো সেখানে কি বলা আছে, দ্য ইম্পিউট জাজমেন্ট রেন্ডার্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ অন 11/11/2022, অর্থাৎ সুব্রত তালুকদার স্যারের বেঞ্চের যে অর্ডারের কথা বলা আছে, অ্যান্ড দ্য আর্লিয়ার ডিরেকশন গিভেন বাই দ্য লার্নেড সিঙ্গেল জাজ, অর্থাৎ সেক্ষেত্রে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের অর্ডারের কথা বলা আছে, যেক্ষেত্রে 252 জনের ক্ষেত্রে একটা চাকরির অর্ডার হয়ে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে 11/11/2022 ক্ষেত্রে ইন জেনারেল একটা রায় হয়েছিল 14 টেট থেকে নেওয়া হবে বলে। তো সেক্ষেত্রে কি বলছে, সিঙ্গেল জাজ 26/9/2022 ক্ষেত্রে আর অ্যাকর্ডিংলি স্যাটিসফাইড, অর্থাৎ এই দুটো রায়কে টোটালটা কিন্তু স্যাটিসফাইড করা হলো, তো কোয়াস্ট করা হলো, অর্থাৎ দুটো রায়কে কিন্তু বাতিল বলে ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। দেন বলা আছে, দ্য কনসার্ন 252 রিট পিটিশনার অ্যান্ড আদার হু আর সেইলিং উইথ দিস গ্রুপ, অর্থাৎ ডু নট হ্যাভ এনি লেজিটিমেট ক্লেম ফর দ্য অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ সেক্ষেত্রে 252 জন এবং যারা দলগতভাবে আরও যারা মামলা করেছেন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি তারা কিন্তু আর ক্লেম করতে পারে না অ্যাপয়েন্টমেন্টে, কারণ দুটো অর্ডারই কিন্তু সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন হোক, দুটো কিন্তু স্যাটিসফাইড করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তার জন্য এটা কিন্তু করতে পারে না, তারা অ্যাপয়েন্টমেন্ট তারা দাবি করতে পারে না বা ক্লেম করতে পারে না। টু দ্য রিমেইনিং ভ্যাকেন্সি ইন দ্য ফর্ম অফ দ্য 23/12/2020 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তারা ক্লেম করতে পারে না কোথায় না 23/12/2020 সালে যে রিমেনিং পোস্ট, অর্থাৎ 3929 যে সিটটা পড়ে আছে সেখানে তারা আর দাবি বা ক্লেম জানাতে পারে না, সেই রকমই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে। দ্য অ্যাপিল স্ট্যান্ড অ্যালাউড অ্যাকর্ডিংলি, তো সেক্ষেত্রে এই অ্যাপিলগুলোকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে, সেই কথা এখানে বলা হচ্ছে। তো মোদ্দা কথা, আপাতত যেটুকু নির্যাস সেখান থেকে এটা পরিষ্কার, 3929 ভ্যাকেন্সিতে এই সালের অর্থাৎ 16,500 ক্ষেত্রে যে রিমেনিং পোস্ট 3929 সেখানে কোনো নিয়োগ কিন্তু আর হচ্ছে না, সেই সিটটা ক্যারি ফরওয়ার্ড বা কিছু হয়েছে কিনা হচ্ছে সেটুকুও কিন্তু এই অপারেটিভ পোর্শনে লেখা নেই। তো মোদ্দা কথা, আপাতত এটা নির্যাস, এটাই 3929-এর যে অপারেটিভ পোর্শনটা এসে এখানে নিয়োগ হচ্ছে না, এবং সেই যে শূন্যপদ এখানে যে বিষয়টা আসলো প্যানেল এক্সপায়ারির গল্প, অর্থাৎ 1 বছর ভ্যালিডেশন হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু টানা সম্ভব হয়নি, অর্থাৎ 6 মাস করে যে এক্সটেন্ড হয় সেক্ষেত্রে সেটা হয়নি, অর্থাৎ এই যে তারিখ 15/2/2022 তারিখের পরবর্তীতে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে এক্ষেত্রে সবগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ এক্সপায়ারি অফ দ্য প্যানেল হবে, সেগুলো অবৈধ নিয়োগের সমতুল্য হয়ে গেল। তো যাক, এই ছিল সুপ্রিম কোর্টের অপারেটিভ পোর্শনে অর্ডার কপি 3929-এর। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।